আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভয়েস। আমরা দীর্ঘ কয়েকদিন ধরে ভয়েসে পড়তেছি, আরো কিছুদিন আমরা ভয়েসই পড়বো। আজকে আমরা 37 নাম্বার 37 ক্লাস হচ্ছে আজকে। মানে বাংলায় হচ্ছে 37 নাম্বার ক্লাস। তো প্রায় 36টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা ক্লাসগুলো করো নাই, তারা আমি আশা রাখছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে? কোনো দেরি করবা না। খুবই দ্রুত সময়ের মধ্যে ক্লাসগুলো করে ফেলবা। প্রায় আমাদের ক্লাস হচ্ছে আজকে সহ 37। ঠিক আছে? এর আগে আমরা 36 নাম্বার ক্লাস গতকাল শেষ করেছি। আমরা আজকে 37 নাম্বার ক্লাসটা করব। তো তোমরা আমাদের খুবই স্ট্রাগল করে এখানে পড়াতে হয়। মানে ঢাকা শহরের ওয়াইফাই আর এই শহরের রংপুরের ওয়াইফাই এর মধ্যে অনেক ব্যবধান। ঠিক আছে? ওখানে আমরা মানে যে 20, 25, 30 এমবিপিএস আমরা 800 টাকায় পাই 35 এমবিপিএস বা 40 এমবিপিএস। আর এইখানে আমি হচ্ছে মানে 650 টাকা দিয়ে 2 এমবিপিএস নেটও পাই না, আলটিমেটলি 14 এমবিপিএস দেওয়ার কথা। যাই হোক, আমরা আহ, কিছু করার নাই। যতই আমি আসলে ক্রিটিসাইজ করি না কেন, এমবিপিএস বাড়বে না। এমবিপিএস বাড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এভাবেই চলছে। আমি 4-5 দিন ধরেই চেষ্টা করছি যে ভাই কাইন্ডলি একটু স্পিড বাড়ায় দেন, বাট কোনো সলিউশন নাই। প্রতিদিন শুধু হেল্পলাইনে ফোন দিতে হয় আর কথা বলতে হয়। ঠিক আছে? এর বাইরে তারা কোনো ধরনের ফ্যাসিলিটিস দেয় না। ওকে? যাই হোক, আমরা আহ ওয়াইফাই নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের কোনো লাভ নাই। আমরা আহ যেটা খেয়াল করব যেটা খেয়াল করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখি, যেটা খেয়াল করব, আমরা ভয়েস পড়ছিলাম। আর যারা হচ্ছে কমেন্টে ক্লাসটা দেখতেছো, তারা যারা ক্লাসটা দেখতেছো, কমেন্টে একটা লিংক আছে দেয়া, সেই লিংকটায় জয়েন করবা। জয়েন করে সেই লিংকটা ক্লিক করে জয়েন করে বাকি ক্লাসগুলো করে ফেলবা। এবং মেসেঞ্জারে গ্রুপের লিংক দেওয়া আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলেরও লিংক দেওয়া আছে। আমরা দেখি যে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের আমি যতটুকু পড়িয়েছি গতদিন, তারপর থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে প্লিজ বা কাইন্ডলি থাকলে প্যাসিভ ভয়েসে প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহৃত হয়, এবং প্রিন্সিপাল ভার্ব থেকে যদি বাকি অংশ অপরিবর্তিত থাকে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে টু এর পূর্বে নট বসে। প্লিজ কাইন্ডলি না থাকলেও বাক্যটি ইন্ট্রান্সিটিভ ভার্ব গো দেয়ার কাম হেয়ার দিয়ে শুরু হলে অনুরোধ বোঝালে এই নিয়ম হতে পারে। ব্যাপারটা কি? ইন্ট্রান্সিটিভ ভার্ব গো দেয়ার কাম হেয়ার এগুলো দ্বারা শুরু হলেও এমনটা পারে। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটু খেয়াল করব। দেখো, আমরা একটু খেয়াল করি যে বলছে যে কাম হেয়ার। দেখো, এই কাম হেয়ারে ভয়েসটা কিভাবে করছে। দেখো, জাস্ট কাম হেয়ারের জায়গায় থাকবে, কিচ্ছু করতে হবে না, খুবই সহজ। জাস্ট ইউ আর রিকোয়েস্টেড টু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দুইটা বিষয় এখানে মনে রাখবো। একটা বিষয় হচ্ছে কি, যদি কোনো বাক্যে প্লিজ অথবা কাইন্ডলি পাই, যদি কোনো বাক্যে প্লিজ অথবা কাইন্ডলি পাই যদি কোনো বাক্যে প্লিজ অথবা কাইন্ডলি পাই, তাহলে সেই ভয়েসটা কি হবে? সেই ভয়েসটাও যেভাবে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু নিয়ে আসতে হবে। এটা মুখস্থ। এটা আমি লিখে দিতেছি, ইউ আর রিকোয়েস্টেড টু। দেখো, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু থাকে তোমাদেরকে শেখানো। দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্ব, ধরো যে ভার্ব আছে সেই ভার্ব লিখবা, তারপরে বাকি অংশ লিখে ফেলবা। কিচ্ছু না, খুবই সহজ। আর যদি ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বটা কি? যেই ভার্বের অবজেক্ট থাকে না। তো এই ভার্ব অবজেক্টটা কিভাবে পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। এখন যদি বলে যে কাম হেয়ার, মানে আসো এখানে, এটা কি আসো, কাকে আসো, কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে আমরা ব্যাপারটা কি বুঝলাম? যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ও যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর যেটার কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। বুঝতে পারছো ব্যাপারটা? এখন ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যাপারটা খেয়াল করো। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি যদি দেখো, ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে যদি শুরু হয়, তারপরেও যদি বাক্যটা অনুরোধ বোঝালে, দেখো কাম হেয়ার, তুমি ধরো আমাকে অনুরোধ করেছো, এখানে এখানে বোঝা যাচ্ছে না বেসিক্যালি। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। এখন খেয়াল করো, ব্যতিক্রম এটা, ব্যতিক্রম। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট মানে তোমার খারাপটার জন্য বা মন্দটার জন্য প্রস্তুত হও।
এরকম ব্যাপারটা, এটা একটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা টোটাল যে বিষয়টা শিখলাম, যদি ইন্ট্রানজিটিভ ভার্ব পাই আমরা, মানে যেই ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সেটা এবং কোনো বাক্য যদি অ্যাক্টিভে কাইন্ডলি বা প্লিজ দ্বারা শুরু হয়, তাহলে স্যার ভয়েসটা এরকম করতে হবে, অতিরিক্ত একটা ইউ আর রিকোয়েস্টেড টু নিয়ে আসলেই এনাফ। ইউ আর রিকোয়েস্টেড টু আর বাকি অংশের মতো করে লিখে দিলেই ঝামেলা একেবারে শেষ। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কনসেপ্ট মোটামুটি খুব ভালো ক্লিয়ার, খুবই ভালো ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে একটা পরের নাম্বার যে রুলস আছে, তোমরা এক্সাম্পল সলভ করে পাবে। এন্টার দ্য হাউস বাই দিস গেট, এখানে বলছে যে এন্টার দ্য হাউস, এই বাক্যের তো ভাই অবজেক্ট আছে, রাইট? এখন অবজেক্ট আছে, এন্টার দ্য হাউস মানে রুমের, বাই দিস গেট মানে রুমের ভেতর ঢুকো। এখন এই বাক্যটা বেসিক্যালি এই বাক্যটা এন্টার দ্য হাউস বাই দিস গেট। এখন খেয়াল করো, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস বাই দিস গেট। এখন এটা কেন হলো? বাকি যে এখন এই ভয়েসটা আসলে এইটা এ নাম্বার উত্তর যে দিল, এ নাম্বার উত্তর বাদে আরো একটা উত্তর দেওয়া যায়, লেট দেওয়া যায়, তারপর অবজেক্টটাকে নেওয়া যায়, লেট দ্য হাউস বি এন, দেখো বি এন্টার্ড, লেট দ্য হাউস বি এন্টার্ড বাই দিস গেট, সেটা ব্যবহার করা যেতে পারতো। বাই দিস গেটের জায়গায় থাকতো লেট দ্য হাউস বি এন্টার্ড বাই দিস গেট। এরকম এই সি নাম্বার উত্তরটা হতে পারে নর্মাল নিয়মে, বাট এটা সম্পর্কে আমাকে একটু স্টাডি করতে হবে যে এটা কেন করলো না। ঠিক আছে, বেসিক্যালি এ নাম্বার উত্তরটা এরা করেছে, বাট বেসিক্যালি ইন্টারজেটিভ ভাই, এন্টার দ্য হাউস বাই দিস গেট, এখানে কি অনুরোধ বোঝাচ্ছে? বেসিক্যালি না, অনুরোধ বোঝাচ্ছে না। আমি যদি না বুঝি কেমনে বোঝাবো তুমি আমারে? অনুরোধ বুঝি না আমি এইখানে, তখন ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা নেক্সটে যাব যে প্যাসিভ ভয়েসের ভার্বের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে অ্যাক্টিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু উঠে যায়, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি বসে। ব্যাপারটা কিচ্ছু না, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ কাপ অফ টি, এই ইউ আর রিকোয়েস্টেড টুটা টোটালটা উঠে যাবে, গিভ মি এ কাপ অফ টি, সি নাম্বারটা উত্তর। এখন ইউ আর রিকোয়েস্টেড টু যে তুমি বসালা, খেয়াল করো, গিভ মি আমাকে দাও, কি দেখো, দাও কাকে দাও? আমাকে দাও। মিটা হইতেছে অবজেক্ট, খেয়াল করো মিটা হইতেছে কি? অবজেক্ট। এখন যেই বাক্যের অবজেক্ট থাকবে, সেই যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর আমরা যেটা পড়েছিলাম যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, রাইট? তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ওই এটাই বলছে যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রথমে প্লিজ বা কাইন্ডলি। এখন কথা হচ্ছে যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, ইউ আর রিকোয়েস্টেড টু বাদ দিছো, ঠিক আছে, বাট তোমাকে প্লিজ বা কাইন্ডলি যে কোনো একটা নিয়ে আসতে হবে, সেই কারণে এই প্লিজটা নিয়ে আসছে। আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো, আমি বেশি কথা বলার সময় নাই, কারণ অনেক কথা বলতে হবে এখানে। যারা আছো জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, আশা করছি উপকার হবে। যারা দেখতেছো কমেন্ট গুলো আমি দেখছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব দুইটি উপায়, দুইটি সাবজেক্ট অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েসের লেটের পরে ডাইরেক্ট অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দ্বারা কি দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায়, সাধারণত বস্তুবাচক অবজেক্টটা লেটের পরে। তারপরে দেখো, তারপর বলছে যে ইনডাইরেক্ট অবজেক্ট ভার্বকে, আচ্ছা এখন আমি টু দিয়ে কে প্রতি দিকে বোঝালে আমি এটা বুঝতে পারছি, আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি। টু ফর ব্যবহার না করলেও চলে, তবে টু ফর ব্যবহার যদি না করে তাও চলবে। আচ্ছা, আমরা খেয়াল করি, ভার্ব আছে, ইনডাইরেক্ট অবজেক্ট আছে, ডাইরেক্ট। আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট পড়িয়েছি শুরুতে। ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে যেটা বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, আর ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যাপারটা আবার নোটিস করবা, ব্যক্তি যদি হয় তাহলে ডাইরেক্ট অবজেক্ট, আর যদি হয় কি বস্তু তাহলে হবে ইনডাইরেক্ট অবজেক্ট। সরি সরি আমি এক্সট্রিমলি সরি, যদি হয় বস্তু তাহলে হবে ডাইরেক্ট অবজেক্ট, যদি হয় ব্যক্তি তাহলে ইনডাইরেক্ট। ব্যক্তির বেলায় ইনডাইরেক্ট ব্যাপারটা আসবে। এখন খেয়াল করো, তাহলে ভার্বের পরে গিভ মি ইওর ওয়াচ, এই দেখো মি একটা অবজেক্ট, ইওর ওয়াচ একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট আমরা কয়টা পেলাম? দুইটা পাইলাম। বাস জাস্ট একটু বোঝার চেষ্টা করবা, আমাদের প্রশ্নও কিন্তু তাই ছিল, অবজেক্ট দুইটা। এখন কোনটা ডাইরেক্ট? দেখো, যেটা ব্যক্তি সেটা হলো ইনডাইরেক্ট। ব্যাপারটা মনে রাখবা কিন্তু, যেটা ব্যক্তি সেটা ভাই হচ্ছে ইনডাইরেক্ট, আর যেটা হচ্ছে বস্তু সেটা হচ্ছে ডাইরেক্ট। যেটা বস্তু সেটা ডাইরেক্ট, যেটা ব্যক্তি সেটা ইনডাইরেক্ট। এখন আমরা খেয়াল করি এটা ভয়েসটা কিভাবে করব। লেট একটা নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। লেটের পরে কি বলছে? তুমি ইনডাইরেক্ট অবজেক্টটা নিয়ে আসবা। তাহলে লেটের পরে ইনডাইরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্টটা লেট মি। তারপরে কি বলছে? লেট ইনডাইরেক্ট অবজেক্টের পরে, দেখো লেটের, সরি এখানে লেটের পরে ডাইরেক্ট ভয়েসে ডাইরেক্ট অবজেক্ট চাইছে। লেটের পরে তুমি ডাইরেক্ট অবজেক্ট, তাহলে ডাইরেক্ট অবজেক্ট কি? ইওর ওয়াস। তো লেট ইওর ওয়াস, তারপরে কি করতে হবে? একটা মুখস্থ বি নিয়ে আসতে হবে। আসলাম, লেট ইওর ওয়াস বি,
তারপরে কি করতে হবে, ভি3 করতে হবে। এখন গিভের ভি3 হচ্ছে কি গিভেন, লেট ইউর ওয়াজ বি গিভেন, তারপরে একটা কি করতে হবে। এখন কথা হচ্ছে তুমি যে ডাইরেক্ট অবজেক্টটা নিলা ভাই, এখন ইনডাইরেক্ট অবজেক্টটা বাকি থাকলো না, ব্যক্তিবাচক অবজেক্টটা বাকি থাকলো না। যেহেতু ব্যক্তিবাচক অবজেক্টটা বাকি থাকলো, তাহলে তার সামনে একটা টু বসায় দিয়ে সেটা বসাতে হবে, টু মি। তাহলে লেট ইউর ওয়াজ বি গিভেন টু মি। এই ব্যাপারটা খুব সহজ। মানে এখানের সার সংক্ষেপটা বলি, মূল কথাটা বলি, তোমরা এগুলো কিছুই বোঝো নাই হয়তোবা। মূল কথা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, সেখানে যে ভার্বটা দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স তো বেসিক্যালি ভার্ব দিয়ে শুরু হয়, রাইট? তো এই যে ভার্ব দিয়ে শুরুও হবে, একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরুও হবে, বাট সেই ভার্বের দুইটা অবজেক্ট থাকবে। এখানে আছেও দুইটা অবজেক্ট, একটা মি, একটা ইওর ওয়াস। তো দুইটা অবজেক্ট থাকলে কোন অবজেক্টটা নিব আর কোন অবজেক্টটা নিব না, সেরকম একটা ঝামেলা তৈরি হয়। এখন আমি যদি বস্তুবাচক অবজেক্টটা নিয়ে করি, ভয়েস আমাকে বস্তুবাচক অবজেক্টটা নিয়েই করতে হবে। বস্তুবাচক অবজেক্টটা মানে যেটা বস্তু রিলেটেড, ঠিক আছে, সেটা নিয়ে করলে তাহলে আমার ব্যক্তিবাচক অবজেক্টটা থেকে গেল না, এইটার সামনে টু বা ফর দিতে হবে। যখন কে বা কে বোঝাবে, কে কে বোঝাবে, ধরো রহিমকে কলমটা দাও, এই যে কে বোঝাবে, কে, রহিম কে, আমাকে, যখন আমাদেরকে, তখন হচ্ছে তোমরা বেসিক্যালি টু বসাবা, আদারওয়াইজ ফর বসাবা। এই ছিল মূল কথা। তোমরা যদি আবার দেখো, আর একটা করি, বলছে যে প্লাক মি এ ফ্লাওয়ার, খেয়াল করো এখানেও কিন্তু প্লাক মি, আমার জন্য একটা ফুল তুলো। এখন খেয়াল করো প্লাক মি এ ফ্লাওয়ার মানে আমার জন্য একটা ফুল তুলো। তো এখানে বলছে কি আমার জন্য ফুল তুলো। এখন আমরা যেটা বুঝবো, আমার মূল কথা ভাই অবজেক্ট থাকতে হবে দুইটা, এটা মি একটা এ ফ্লোয়ার। এই অবজেক্ট দুইটা যদি থাকে, তাহলে আমি লেট দিয়ে যদি শুরু করি, তাহলে লেট দিয়ে শুরু করছি, লেট, লেট, এটা বাই বাই ডিফল্ট লেটকে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে বস্তুবাচক অবজেক্টটা নিতে হবে এ ফ্লোয়ার, ঠিক আছে, তার নিলাম লেট এ ফ্লোয়ার, তারপরে একটা বি নিয়ে আসতে হবে, তারপরে ভি3 প্লাকড, লেট এ ফ্লোয়ার বি প্লাকড, PLUCKED, আর ফর মি, জাস্ট ওই যে একটা সারলাম, আমার মিটা সারলাম, ওটা ফর। আর ওখানে হচ্ছে কে বোঝাচ্ছে, আমাকে তোমার ঘড়ি দাও, এই কারণে এখানে বসিয়েছি কি টু। মূল কথা যেটা, মূল কথা যেটা, যদি জন্য বোঝায়, যদি জন্যে বোঝায়, যদি জন্যে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব, যদি জন্যে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব কি, জন্যে বোঝালে ব্যবহার করব ফর। যদি বোঝায় হচ্ছে তোমার কে বা রে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে টু। আই হোপ যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। আমরা পরবর্তীতে একটা প্রশ্ন সলভ করলে আরো বেশি ক্লিয়ার হবো। ব্রিং মি দা বুক, দেখো এই যে মি, আমার জন্য মানে বইটা কেনো বা বইটা নাও, এরকম ব্যাপারটা, বা বইটা আনো, আমার জন্য বইটা আনো, বা ব্রিং মানে এটা তুমি যেটা বোঝাচ্ছ আর কি। তো ব্রিং বট। আচ্ছা এখন অবজেক্ট আছে দুইটা, একটা দুইটা, তো আমি লেট করব, তারপরে বস্তুবাচক অবজেক্টটা দিব লেট দা বুক, তারপরে কি করব, তারপরে আমি একটা বি মুখস্থ নিয়ে আসবো, তারপরে কি করব বট, BROUGST, লেট লেট দা বুক বি বট, তারপরে হচ্ছে কারণ বাকিটা থাকলো ফর, মানে জন্য বোঝাচ্ছে, এই কারণে ফর মি। কনসেপ্টটা খুবই ক্লিয়ার। এরপরে আমরা পরবর্তীতে আসবো স্পিড আপ অথবা স্পিড পুট আপ ইম্পারেটিভ দ্বারা। আচ্ছা এটা কোনো কথাই না ভাই, লেট এর পরিবর্তে হ্যাভ দ্বারা শুরু হয়, তারপর অবজেক্ট এবং তারপর ভার্ব না বসিয়ে সরাসরি পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তো পুট আপ এ টেন্ট হেয়ার, হ্যাভ এ টেন্ট পুট আপ হেয়ার। তো এই ব্যাপারটা এটা একটু তোমরা মুখস্থ করে ফেলবা, এটা একটা ব্যতিক্রম। স্প্রেড এ ম্যাট অন ইট, তাহলে এক লেট না বসাইতে হয় কি হ্যাভ, তারপরে কি বসাইতে হয় অবজেক্টটা বসায়, অবজেক্ট বসালো, এ ম্যাট বসালাম, তারপরে কি ভি3 স্প্রেড ভার্বে ভি3 স্প্রেড বসালো, তারপরে অন ইট। এইটা কখনো আমি কোনোদিন কোনো পরীক্ষার হলে ফেস করি নাই, বা কোনো কোশ্চেন ব্যাংকে এই ধরনের প্রশ্ন দেখি নাই, জাস্ট জানার জন্য দিয়েছে, জেনে ফেলো। আমরা যদি পরবর্তীতে যাই, আমরা পরবর্তীতে দেখবো যে ডু ডাজ ডিড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে কি ডু ডাজ ডিড, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব বেস ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আচ্ছা দেখো আমরা এটা কেমনে করব, খেয়াল করো ডু ডাজ ডিড দিয়ে এই ধরনের